আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগ দল হিসাবে এখন যে জায়গায় আছে, আওয়ামী লীগ যদি তাদের রেজিস্ট্রেশন নষ্ট করা হয় এবং তাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে একটু আগে জায়গায় উঠবে। কারণ 9 মণ মাটি পড়লে ঘুমায় থাকবে, 90 মণ মাটি পড়লে একটু ভার হবে, কাজে দ্রুত উঠবার চেষ্টা করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ দ্রুত আগাবে। আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি থাকে। কেন নিষিদ্ধ করবে? তারই আইসা করছে নিষিদ্ধ দলটা আইসা করছে। আপনাকে যদি অটোমেটিক কেউ হাঁটতে দেয়, কেউ আপনার দিকে তাকাবে না। কিন্তু 144 দ্বারা যদি আপনাকে বন্ধ রাখে, আপনি যদি হাঁটতে পারেন তাহলে আপনার দিকে সবাই তাকাবে। এরা আওয়ামী লীগের খারাপ করতে গিয়ে খুব ভালো কাজটাই করতেছে। আওয়ামী লীগ দ্রুত আগাবে। আওয়ামী লীগকেও তারা এটা করে কোনোদিন আটকাইতে পারবে না। কারণ নিষিদ্ধ করে কোন রাজনৈতিক দল আটকাইছে এটা আমার জানা নেই। এমনকি ওই যে আইবি অ্যারেস্ট হয়েছে সেলিনা হায়াৎ, আইবি নারায়ণগঞ্জে, তাকে স্লোগান দেওয়ার জন্য যত লোক হয়েছিল অতগুলা লোকও কিন্তু পায়নি। কাজে এই 15,000 10,000 লোক স্লোগান দিলে যদি একটা দল বন্ধ হয়ে যায়, তাইলে আবার অন্যরাও স্লোগান দিবে। এরা 6-6-36 হয় না, 7 দুগুণে 14 হয় না, 2টা মানুষ। এরা কইবো আর আওয়ামী লীগ বন্ধ হয়ে দেব। আওয়ামী লীগের একটা ইউনিয়নে যত লোক জমা করতে ফ্রি ছাড়ো, একটা ইউনিয়নে যত লোক জমা করতে পারবে, এরা শাহবাগে অত লোক হয় নাই। আওয়ামী লীগের একটা ওয়ার্ড মেম্বারের পিছনে অন্তত 200 লোক হাঁটে। আর ওই যে আমার ছেলেরা যে হাঁটে, এদের পিছনে 17 জন লোক হাঁটে। আর 9 জনের বক্তৃতা করলে 54 জন লোক। এদেরকে এটা ব্যবহার করা হচ্ছে। সরকার তার নিজস্ব কিছু ব্যর্থতা, তার নিজস্ব কিছু কর্মকাণ্ড কে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে নিয়ে যাওয়ার জন্য, প্রবাহিত করার জন্য এই ছেলেদেরকে দিয়ে প্রথমে একটা ছেলেকে বলছে, আমি ছেলেদের সম্পর্কে কোনো করতে চাই না, সমালোচনা করতে চাই না, এরা একদিন বুঝবে হোয়াট দে হ্যাভ ডান। অথবা তারা যদি না বুঝে তাহলে বুঝতে হবে তারা এই কারণেই সৃষ্টি হয়েছিল একটা দেশের সমস্ত মানুষের চেতনার স্তরের বিরুদ্ধে গিয়া শুধু একটা কালো শক্তির ইন্টারেস্ট সার্ভ করার জন্য এদের সৃষ্টি হয়েছিল। এরা সব জামাত ইসলাম। ওই যে দেখেন আপনি এবি পার্টি থেকে ধরিয়া ওই যে নতুন ভাবে আরেকটা জুবাইয়ের না কোন ছেলেটা পার্টি, যত দল দেখবেন সবারই অরিজিন হইল জামাত ইসলাম। এবং এমনকি এই যে ছেলে পেলে গুলা, এদেরও বেশিরভাগ ছেলে পেলে একসময় জামাত ইসলাম। এরা যখন আবার ডক্টরেট ডিগ্রি নিয়ে গেল, তখন দেখা গেল আরেকটু উন্নত হচ্ছে হিজবুত তাহরির অথবা আল কায়দার চেতনায় বিশ্বাসী এরাই। আর যদি বলেন যে অন্য দল আসছে, অন্য দলের তেমন কেউ আসে না। অন্যান্য যে ধর্ম ভিত্তিক দলগুলো আছে তারা, তাদের হয়তো বা সমর্থন আছে, কিন্তু তারা ওইভাবে আসে নাই। আসলেও আমি বলবো ওরা এক ঘরের মানুষ। এদের সবাই মিললে বাংলাদেশের সমর্থন আছে 5 থেকে 7%। টোটাল যদি ইলেকশনে যায় এরা 5 থেকে 7% সমর্থন আছে। কাজে এরা সব দল গেছে এইটা মনে করা। আর 10,000 লোক জমায়েত করা শাহবাগের সামনে, এটা একটা ঢুলে বাড়ি দিলেও 2-4 হাজার লোক হয়। নজরুল সাহেব বলছে যে হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রক্রিয়া চলছে। আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম সজীব ভূঁইয়া তিনি বলেছেন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগও নিষিদ্ধ করার চিন্তা ভাবনা চলছে বা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি জানি না কি হবে না হবে। এখন আপনাকে আর একটা কথা বলি, আপনি বিএনপির একজন নেতা, আপনাদের চেয়ারম্যানের উপদেষ্টা আপনি আছেন, চেয়ারপারসনের উপদেষ্টা। এখানে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহ বলেছে যে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা ফ্যাসিবাদের দোষর। এই বিষয়ে তার মানে বিএনপি কে মিন করে বলেছেন। আপনি কি বলবেন এই প্রসঙ্গে? বিএনপি নিশ্চয়ই বুঝতেছে, কারণ বিএনপিতে অনেক গুণী নেতা আছে, অভিজ্ঞ নেতা আছে। কিন্তু আমি এই কারণে যেন একটু আগে বুঝি। আমি একবার বলছিলাম যারা শেখ মুজিবকে ফ্যাসিস্ট বলে থ্রো করে দিছে, এই 3 মাসের মধ্যে জিয়াউর রহমানকেও তারা থ্রো করে দিচ্ছে। এবং এইটা হয়েছে বাংলাদেশে। যারা শেখ হাসিনা তো বকবই, কিন্তু এখন কিন্তু তারা দেশনেত্রী বেগম খালেদা বা তারেক রহমানকেও ছাড়তেছে না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি মির্জা আব্বাস সাহেবকেও ছাড়তেছে না। এবং তাদের এখন টার্গেট হবে বিএনপি। কারণ তারা যেটা চায় সেটা হলো এই দেশে নির্বাচন না করে চিরদিন আফগানিস্তানের তালেবান সৃষ্টি করে ক্ষমতায় থাকা। আর এই তালেবান সৃষ্টি করে ক্ষমতায় থাকতে হলে বিএনপির মতো জনপ্রিয় রাজনৈতিক দলকে মাঠে রাখা এরা কিছুতেই বিনা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না।
কাজে এখন তাদের আক্রমণের মূল বস্তু হলো আওয়ামী লীগ তো হারায় গেছে, মূল বস্তু হইলো এখন বিএনপি, এবং বিএনপিকে তারা গালাগালি করে। আমার বিএনপিকে বিএনপিকে গালাগালি না, শুধু বিএনপিকে তারা ধ্বংস করার চেষ্টা করবে, এবং প্রতিদিন বলতেছে বিএনপি চাঁদাবাজি করে, দান্দাবাজি করে, লুট করে, চোরদের দল। এখন তো বলতেছে যে বিএনপি হলো ইন্ডিয়ার দালাল, এবং ইন্ডিয়ার কোলে বসে আওয়ামী লীগকে ফেভার করতেছে। বিএনপি তাদের মূল টার্গেট, মূল এখন যে আরেক বিএনপিকে ধ্বংস করা আছে, বিএনপিকে চাপে রাখা, বিএনপি নির্বাচনের কথা বলছে, বিএনপিকে নির্বাচনমুখী না করার জন্য তারা নানানভাবে উদ্যোগ নিচ্ছে, বিএনপিকে নানানভাবে তারা ঘায়েল করার চেষ্টা করছে। আরেকটি হচ্ছে রোড ম্যাপের রাজনীতি। বাংলাদেশে আমরা নির্বাচনের রোড ম্যাপ চাই, আমরা লং মার্চ টু ঢাকা, মার্চ ফর গাজা। কিন্তু দুঃখের এখন আবার নতুন করে যেটা শুরু হয়েছে, মার্চ টু যমুনা। আমাদের প্রিয় নেতা হাসনাত আব্দুল্লাহ সাহেব ঘোষণা করেছেন মার্চ টু যমুনা। এই মার্চে কোনো কষ্ট হবে না, কারণ শাহবাগ থেকে যমুনা পর্যন্ত আসা। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যমুনার সামনেই মিছিল মিটিং করতে দিয়েছে। এখন তারা মার্চ টু যমুনা ঘোষণা করেছে, এদেরকে এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বাধা দিচ্ছে। এটার কি কারণ বলে আপনি মনে করেন? এটার কারণ হলো সরকার চায় যমুনা পর্যন্ত যাওয়ার চেষ্টা তারা করুক, এবং সরকার বুঝাতে চায় যে আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ না করতে পারি তো যমুনা তারা দখল করে ফেলবে, এত লাখ লাখ লোক আসছে। কিন্তু লোক সংখ্যা, লোক সংখ্যা আমি কি বলবো, এই লোক সংখ্যার জন্য 15 দলের ঐক্য করতে হয় না। আমি তো বললাম 15 দলের ঐক্য করতে হয় না। এই লোক সংখ্যা নিয়ে যদি জামায় আদরে বিরিয়ানি খাওয়ানো হয়, ঠান্ডা পানি দিয়ে শরীর ঠান্ডা করা হয় গরমের দিনে, কোক ফান্টা যদি দেওয়া হয়, তাহলে এই ধরনের আন্দোলন করে মনে যাইতে তো এরা তো হলো আমাদের জামাই, মানে যমুনার জামাই হলো এরা। কারণ যমুনাকে তারা নিয়োগ দিচ্ছে। ইউনূস সাহেব নিজেই বলছে এরা হলো আমার নিয়োগকর্তা। ওই নিয়োগকর্তারা যাবে কর্মচারীর কাছে, কাজে তো স্যার আসেন করবি। আমার মনে হয় যে এই ধরনের একদম কি বলবো ফাউল জিনিসগুলো, এটা বাংলাদেশের মানুষের এইটুক বুদ্ধি আছে, বুঝতে কোনো অসুবিধা হয় না যে এরা এবং ইউনূস সাহেবের সরকার মিলিয়া এই কাজটা করতেছে। কেন? এক, তারা যে করিডোর দিয়ে দিচ্ছে এইটাকে আড়াল করার জন্য। আজকে যে আমেরিকার, কালকে যে আমেরিকার 4 জন বড় অফিসার আসছে, এগুলাকে বাস্তবায়ন করার জন্য, এইগুলো তাদেরকে আড়াল করার জন্য। তারা যে নির্বাচনকে ধোঁয়াশাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন করে তারা প্রলম্বিত করতে চায়, সেই কারণটাকে দূরে করার জন্য, বাস্তবায়ন করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইতেছে। কিন্তু একদিন সবাই বুঝবে, সেদিন আর এরা এইসব করতে বাঁচতে পারবেন না। আমি খুব ক্লিয়ারলি বল। আপনি যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা তুললেন, করিডোরের কথা তুললেন, 4 জন সেনা অফিসার এসছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা কিন্তু আমরা জানি না, আমাদের কোনো পত্রপত্রিকা নিউজ করে না। আপনারা কিভাবে জেনেছেন আমিও জানি না, বুঝতে পারি না। কিন্তু অনেকেই বলছে এবং আমেরিকান কার্গো বিমান নাকি বাংলাদেশে আসবে, সেটি অনেকে বলছে। এই যে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের করিডোর আরাকানের সাথে, সেখানে আসলে কি হচ্ছে? আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মতামত আপনি কি বুঝতে পারছেন? উনি কি চিন্তা ভাবনা করছেন? দেশকে আসলে কোথায় নিয়ে যাবেন? আপনার কি ধারণা? আমি আপনাকে বলি, কথাগুলো যদি আমারই সবসময় বলতে আপনি বলবেন ব্যক্তি হিসাবে, ফজলুর রহমান, আপনি যে কথা বলতেছেন, মানুষ আপনাকে যেভাবে আমাকে দেখুন, কিন্তু একটা মানুষ, আমার তো বয়স হয়েছে, আমার বয়স 77 বছর পাস করে যেতেছে। 77 বছর পাস করে আমার মতো মানুষ প্রতিদিন একই কথাগুলো এমন একটা শক্তির বিরুদ্ধে বলতে হইতেছে, যারা অন্ধকারের শক্তি, দেশে অন্ধকারের শক্তি। এরা মানুষকে মানে মানুষের জীবন ধ্বংস করতে এক মুহূর্ত চিন্তা করে না, কারণ বাংলাদেশে এখন মব জাস্টিস চলছে। আমাকেই বলতে হচ্ছে। 2 নম্বর হলো যে শক্তি এখন বাহির থেকে আসতেছে, এইটা আমার দেখতে, চোখ দিয়ে আমি দেখতে, যদিও সময়ের সাথে মিলে না, কিন্তু ভাষা এবং কর্মকাণ্ডের সঙ্গে মিলে। 1757 সনে যেমন লর্ড ক্লাইভরা আসছিল মুর্শিদাবাদে, আমার কাছে মনে হচ্ছে যে লর্ড ক্লাইভের উত্তর পুরুষরা আবার মডার্ন উইপন নিয়ে আবার ঢাকায় আসতেছে, এবং আমরা বোধহয় লর্ড ক্লাইভ এবং ওয়াটসনদের চক্রান্তের মধ্যে পড়ে আমাদের দেশ বোধহয় 190 বছর না 290 বছরের জন্য পিছায়া যায় কিনা। এই দেশটার জন্য যুদ্ধ করছিলাম, এই দেশটার জন্য 30 লাখ লোক জীবন দিয়েছিল, মা বোনেরা ইজ্জত দিছিল, সোনার বাংলা পুরে ছাড়কার হয়েছিল। এই দেশটা এখন আমি দেখতেছি, এই দেশটা যেন একটা আমাদের দেশে পরাণ দেশ। এই দেশে কোনো আইন নাই, কোনো আদালত নাই, জীবনের কোনো নিশ্চয়তা নাই।
এইটা কোনো দেশ নাই, এরকম একটা দেশে মানুষ বাঁচতে পারে না, নিঃশ্বাস ফেলানোর মতো জায়গা নাই। আমি সেই কারণে আমি আগাচ্ছি এই কারণে আমার পূর্বপুরুষরা শত শত বছর যাবৎ বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। কারণ এদেরকে ব্যবহার করা হচ্ছে, এদের ইমেজটা এখনো খুব বেশি কালো হয় নাই। সবাই মনে করতে সাহসী ছেলে, এদেরকে কেন্দ্র করে যে জামাতের ইমেজ, যে কালো ইমেজ, জীবনে কোনোদিন জামাত যারা ইলেকশন করে আল্লাহর রহমতে ক্ষমতায় যেতে পারবে জীবনে। এবং তাদের ভোট আগে বলছিল বাড়ছে, 5ই আগস্ট পরে সবাই মনে জামাত ক্ষমতায় চলে যাবে। এখন তারা নিজেরাও বুঝে এখন ভোট হইলে আগের চেয়ে 1% কমবে, কারণ মানুষ চিনে ফেলছে যে 54 বছরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই, চরিত্র একই আছে। হ্যাঁ জি, কাজে এই জামাতের অবলম্বনটা হলো এই ছেলেগুলো। আবার অন্যান্য যে রাজাকারের দলগুলো বা সন্ত্রাসী বা চাঁদাবাজি বা জঙ্গি দলগুলো, তাদের অবলম্বন এই ছেলেগুলোর নিজস্ব কোনো দল, ওই যে এনসিপি বলে, এনসিপি এখন সব মিললে সারা বাংলাদেশে কত হবে আমি জানি না। তবে একটা কথা বলতে পারি, তারা যে কোনো নেতা, তাদের নেতার নাম তো নাহিদ ইসলাম বা ওই যে জমিদারের ছেলে পঞ্চগড়ে, সার্জিস ওই যে ইয়ের নাতি, ওই যে আমাদের সুলতান সুলেমানের নাতি, সুলতান পরিবারের নাতি। এরপরে ওই যে এরা ভোট করলে একটা মেম্বার তো 2,500 ভোটে পাশ করে, কোন এমপি এলাকাতে এরা 2,500 ভোট পাবে, মেম্বারের ভোট পাবে না। কাজে এদের সম্পর্কে আমি কিছু বলতে, এরা একদিন বুঝবে না। আপনি একজন সিনিয়র মানুষ হিসেবে আপনার কাছে এখন একটা প্রশ্ন করি, দেশবাসীও জানতে চায়, তরুণ সমাজ জানতে চায়। আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, এখন মানুষের পক্ষে কথা বলেছেন, সবসময় মানুষকে নিয়ে কথা বলেছেন, দেশের মানুষকে নিয়ে কথা বলেছেন, আপনার একটা ভূমিকা আছে। সেই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা, বর্তমানে ছেলে মেয়েরা যেভাবে রাস্তায় নেমে আসছে, রাস্তা থেকে আর স্কুলে কলেজে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হতে পারে, দেশবাসীর কাছে এটা কি সিগন্যাল, এটা নিয়ে আপনি বিভিন্ন সময় বলেছেন। আবার যদি একটু বলেন আমাদের দেশটি আসলে কোথায় যাচ্ছে। জি, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, আমরা আফগানিস্তানের দিকে যাচ্ছি। আফগানিস্তান আল কায়দার এই শাসন আসার আগে 51% বিচারক ছিল আফগানিস্তানে মহিলা, 60% শিক্ষক ছিল মহিলা, এখন একজনও নাই। এখন ক্লাস 5 এর উপরে মেয়েরা লেখাপড়া করতে পারবে না। এখন আফগানিস্তানের 1/3 লোক রাতের বেলা না খায় ঘুমায়। আমি যদি মানে ভুল না বলে থাকি, আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন। আমরা কোন দিকে যাচ্ছি এইটা বলাটা বড় কঠিন ব্যাপার। আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি কিনা, কারণ চেতনার দিক থেকে আমরা কিন্তু সব হারায় ফেলছি। এইটা কোনো ওই যে মধ্যযুগের বর্বর চেতনার দিকে একদল মানুষ চলে যাচ্ছে এবং তাদের হাতেই দেশ চলে যাচ্ছে। সেই কারণে এই দেশে কোনো, আমি তো সবসময় বলি একটা কথা, যে এক বাবার 3টা ছেলে থাকলে পরে একটা মৌলবী হইব, 2টা স্কুলে দেব। এই দেশে খালি মৌলবী হইব আর এই ইফতাদিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসায় পড়বে। এই দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, রিসার্চ, বিজ্ঞান, ডাক্তার এগুলো থাকবে না। যে মোল্লারা একদিন কইতো যে যারা চন্দ্রে গেছে বলে বিশ্বাস করে এরা কাফের, আমাদের দেশের সন্তানরা চন্দ্রে যাওয়ার মতো জ্ঞান অর্জন করবে না, রিসার্চ করবে না, আইটি আমাদের বেঙ্গালুরুর চেয়ে আমাদের আইটি উন্নত হবে না, নাকি আমরা সব খালি এইখানে বসে বসে প্রত্যেক শুক্রবারে বায়তুল মুকাররম থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে বাইরিয়া খালি মিছিল করবো। যে মিছিলের সবটাই হলো মানে কি বলবো, এটা তো বলতে যে মিছিল সবটা হলো মধ্যযুগে যাওয়ার একটা চিন্তা করার জন্য। আমি তো সবসময় তাদেরকে জিজ্ঞাসা করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি জন্মগ্রহণ করতেন, উনি যদি এখন নবী থাকতেন, তাইলে বদর বা উহুদের যুদ্ধে কেউ লাঠি নিয়ে যাইতেন কিনা, নাকি পাকিস্তান হিন্দুস্তানের যুদ্ধের মতো কামান বন্দুক নিয়ে যাইতেন? যুগের মানে প্রয়োজনকে যারা স্বীকার করে না, এরা কি? যুগের প্রয়োজনকে যারা স্বীকার, এরা কি? জি জি, আমি যারা একটা মেয়ে লোকের গাছের মাঝে টাঙ্গায়া, মেয়ে লোকের প্রতীকী একটা ছবি ওর মধ্যে গাছের মধ্যে টাঙ্গায়া জুতা দিয়া পিটায়, লাঠি দিয়া পিটায়, আমি তো মনে করি এরা কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেনি, এরা আসমান থেকে পড়ছে। এবং কোন মা তাদেরকে পেটে নেওয়া উচিত না, যে তোরা যখন আমাদেরকে এতই ঘৃণা করস, তাহলে তোদেরকে আমি পেটে নিব না। অথবা কোন স্ত্রী ওই যে যারা এইসব পিটাপিটি করে যারা, আর মেয়েদেরকে যারা পতিতা বলে, বিশ্বে কথা বলে, যে ওই যে যারা নারী আইন যে মেয়েরা করছে এরা বেশ্যা পতিতা, আমি শুনছি নিজে, যারা এইসব কথা বলে
মেয়েদের সবার বাড়িতে বাড়িতে বলা উচিত, এতই যদি আমরা খারাপ হই, তোমরা আমাদের পেটে কোনো বাচ্চা দিও না, তোমাদের সন্তান আমরা নিব না, তোমরা যাও কোথায় সন্তান উৎপাদন করতে পারো বিয়ে দেব। এই দিস টাইম উইল কাম। কারণ এই কথাটা আমার শিখাইছে কে শুনবেন আপনি? 3 জন ব্যারিস্টার, মহিলা ব্যারিস্টার রিড করার জন্য রেডি হয়েছে এই নারী নীতির ব্যাপারে। তারা বলছে যে এই যে মোল্লা মুন্সিরা যে এত বকাবকি করে আমাদেরকে, আমরা কিন্তু একদিন ডাক দিব যে ওদের বাচ্চা কেউ নিবা না। আমার কথাটা খুব, দেশটা কিন্তু আমাদের এই যে দেশের নারী উন্নত না সেই দেশ উন্নত না, সে দেশের সভ্যতা উন্নত না, সেই দেশ সভ্য হইতেও পারে না।